35 24 না 34 তো না 35 ওকে 35 ভাইয়া। আমার কথা কিন্তু ভালো করে শুনতে হবে, বইয়ের সাথে মনোযোগ রাখতে হবে। ভালো করে শুনতে হবে বইটা। এই যে আজিজ কিভাবে লাইভ হলো, আমরা তো ফেসবুকে ঢুকতেই পারতেছি না। স্যার ফেসবুক লাইভ হয়েছে তো স্যার? এমনি লাইভ হচ্ছে, ফেসবুকে তো আমরা ঢুকতেই পারতেছি না। ঢুকলে তো এখানে স্যার রেকর্ড গতকাল থাকবে স্যার, পরে দেখতে পারবেন স্যার। তাই আপনি জুমে ক্লাস করেন স্যার, পরবর্তীতে এটা ফেসবুকে লাইভ রেকর্ড থাকবে, না হলে আমি রেকর্ড দিয়ে রাখছি, এটা আপলোড করে দিব আরেকবার। ঠিক আছে, অসুবিধা নাই। আশরাফ, আমরা কি বইতে আছি? বইতে 690 পৃষ্ঠাটা খুলবো আমরা। জি 690 পেজ। বইটা সামনে থাকবে, আমার কথা শুনতে হবে। বই সামনে থাকবে, মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে। তাইলে কোন কিসের 690 পেজ? 690 স্মিথের 600, স্মিথ 689। স্মিথ 7th এডিশন, একদম লেটেস্ট এডিশন যেটা আর কি। সবাই বইতে আছেন কিনা? জি ভাইয়া আছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা বিসমিল্লাহ করে শুরু করে দিই। এখান থেকে আমাদের আজকের অ্যানেস্থেসিয়া ফর জেনারেল, গাইনোকোলজিক্যাল এবং জেনারেল সার্জারিতে 3টা প্রশ্ন হচ্ছে সবচেয়ে জরুরি। আমরা 45 মিনিট এই 3টা প্রশ্ন পড়ব, আর বাকি সময়টা বিভিন্ন কিছু নিয়ে আমরা বিভিন্ন আলোচনা করব। 45 মিনিট আমরা 3টা সবচেয়ে জরুরি প্রশ্নটা আজকে আমরা মুখস্থ করে ফেলবো। ফার্স্ট প্রশ্ন হলো physiological effect, chart number 35.1. The physiological effects and risks associated with steep Trendelenburg positioning and or pneumoperitoneum. Trendelenburg position মানে কি? মাথা উপরে পা নিচে। স্টিপ Trendelenburg position মানে কি? মাথা নিচে পা উপরে। ক্লিয়ার? জি ক্লিয়ার। আমরা আমার একটু উল্টা ধারণা ছিল আমাদের। না, উল্টা ধারণা করা যাবে না। এবং রোগীটা আমরা বেশিরভাগ সময় ল্যাপারোস্কোপিক অথবা ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি বা এই ধরনের অপারেশন গুলাতে এই ঘটনাগুলো আমরা করে থাকি ইউজুয়ালি। তাইলে Trendelenburg পজিশনের উল্টাটা হচ্ছে স্টিপ Trendelenburg পজিশন, মাথা নিচে পা উপরে। এই সময়ে যদি আবার পেটটা ফুলা থাকে তাইলে কি ভয়াবহ পরিস্থিতি হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাইলে আমরা যে চার্টটা দেখতেছি, এই চার্টটা হচ্ছে প্রশ্ন উত্তর কিসের কিসের। একটা হলো যে হোয়াট ইজ দি চ্যালেঞ্জেস অফ ল্যাপারোস্কোপিক সার্জারি, একটা প্রশ্ন। হোয়াট আর দি রেসপিরেটরি চ্যালেঞ্জেস ইন pneumoperitoneum, প্রশ্ন অ্যান্সার একই। হোয়াট আর দি ফিজিওলজিক্যাল ইফেক্টস ডিউরিং ল্যাপারোস্কোপিক সার্জারি, অ্যান্সার একই। হোয়াট আর দি রিস্কস অ্যাসোসিয়েটেড উইথ স্টিপ Trendelenburg পজিশন, প্রশ্ন অ্যান্সার একই। হোয়াট আর দি রিস্কস অ্যাসোসিয়েটেড উইথ pneumoperitoneum, অ্যান্সার একই। তাহলে কয়টা প্রশ্নের অ্যান্সার? আমরা ছোটবেলায় কতগুলো পড়তাম না যে প্যারাগ্রাফ, শুধু প্যারাগ্রাফের নামটা বসাইলে 10টা প্যারাগ্রাফে একটা হয়ে যেত, মনে আছে? তাইলে সেইটার মতো আমাদের সব ধরনের কোশ্চেনের অ্যান্সার এটা। মনে আছে কি না আশরাফ? কিছু রচনার বই থাকতো যে 10 রচনা, মানে একই জিনিস, শুধু ওইটা শুধু নামটা বসাইতে হবে এই জায়গায়, করিম বা রহিম। 10টা কিছু রচনা প্যারাগ্রাফও ছিল, মানে একই ছিল, তো মজার ছিল কিন্তু। আচ্ছা, এখন প্রথমে আমরা অর্গানাইজ করতে হবে। অর্গানাইজেশনটা আমরা বলছি, আমরা যেহেতু পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট, আমাদের কিন্তু প্রতিটা প্রশ্নের অ্যান্সার বললে আমরা পাগলামি করব না, আমরা একটু সময় নিব। আমরা একটু সময় নিলে অ্যান্সারটা আমরা অর্গানাইজ করার জন্য 30 সেকেন্ড 40 সেকেন্ড সময় নিলে প্রশ্নের অ্যান্সারটা ভালো হবে। তাইলে একটা ইম্পর্টেন্ট জিনিস শেষে লিখবো না, আমরা আগে লিখতে পারবো যদি অর্গানাইজ থাকে। আর যদি আমি প্রশ্ন পাওয়া মাত্র লেখা শুরু করে দিই, অর্গানাইজ হবে না, অ্যান্সার গুলো হেফাজত হবে। তাহলে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে, যদি এয়ারওয়েটা আমি হিসাব করি, pneumoperitoneum ইফেক্টে এয়ারওয়েটা খুব বেশি সমস্যা না। এবং স্টিপ Trendelenburg পজিশনটা কি 30 ডিগ্রির বেশি কিন্তু নিচে নেমে যায়। কত ডিগ্রির বেশি নিচে নেমে যায়? মাথা মানে প্যারালাল, যেটা নরমাল সমান্তরাল 30 ডিগ্রির বেশি হলে স্টিপ Trendelenburg পজিশন। এটা একটু লিখে রাখেন কোন একটা জায়গায়। এরপরে হলো যে Trendelenburg ইফেক্টে একটা প্রথম কাজ হবে ট্রাকিয়াল টিউব ডিসপ্লেসমেন্ট। ট্রাকিয়াল টিউবটা ডিসপ্লেস হয়ে যেতে পারে।
এবং এয়ারওয়েটা সোয়েলিং হবে, কারণ যেহেতু আপনি মানে গুতা খাচ্ছে বারবারই এয়ারওয়ে টিউবটা, এই যে এন্ডোট্রাকিয়াল টিউবটা আপনি যখন টানেল ব্যাগ পজিশন করতেছি টিউবটা ভিতরে ঢুকে যাচ্ছে, কোন একটা জায়গায় গুতা খাচ্ছে, কোন একটা জায়গায় ইরিটেশন হচ্ছে, তখন কি হবে? এয়ারওয়ে সোয়েলিং হবে। তাহলে এয়ারওয়ে গেল। এখন রেসপিরেটরিতে নিউমোপেরিটোনিয়ামের কিছু ইফেক্ট আছে, টেন্ডেলের বাগের জন্য কিছু ইফেক্ট আছে, আবার দুইটার জন্য কিছু সিনার্জিস্টিক খারাপ ইফেক্ট আছে। ক্লিয়ার? নিউমোপেরিটোনিয়ামের জন্য কিছু ইফেক্ট আছে, টেন্ডেলের বাগের জন্য কিছু ইফেক্ট আছে, আবার দুইটা একসাথে থাকলে কিছু সিনার্জিস্টিক খারাপ ইফেক্ট আছে। আমরা একটু দেখি তাহলে কি কি রেসপিরেটরি আছে, কি কি দেখেন তো। একটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কমে যাবে, ভাইটাল ক্যাপাসিটি কমে যাবে। খুব সোজা বাংলা কথা, পেট যদি ফুলে থাকে লাংসটা এক্সপ্যান্ড করার ক্যাপাসিটি কমে যাবে। রেসিডুয়াল আপনার ভাইটাল ক্যাপাসিটি অথবা আপনার যদি কমপ্লায়েন্স বলি, কমপ্লায়েন্স গুলো কি? এক্সপান্সিবিলিটি। কমপ্লায়েন্সের সোজা সূত্র হচ্ছে মানে ইউনিট প্রেসারে কি পরিমাণ ভলিউম চেঞ্জ হয়, ইউনিট প্রেসারে পরিমাণ ভলিউম। আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো? জি বই ভাইয়া, সামনে শোনা যাচ্ছে। শোনাচ্ছে। না থাকলে কিন্তু আবার মজা লাগবে না, বই সামনে থাকতে হবে। তাহলে এখন ডিক্রিজ কমপ্লায়েন্স আর বিকিউ মিসম্যাচ হবে। বিকিউ কেন মিসম্যাচ হবে? কারণ আপনার এখানে যেহেতু আপনি কমপ্লায়েন্স কমে গেছে, আবার কমপ্লায়েন্স কমে গেছে, দেখেন কমপ্লায়েন্স কমে গেছে মানে অক্সিজেন কম পাচ্ছে না। কমপ্লায়েন্স কমে গেছে মানে কি অক্সিজেন কম পাচ্ছে না হিসাবে, কারণ এক্সপ্যান্ড হইতে পারতেছে না, অক্সিজেন ঢুকতেছে না তো। তাহলে অক্সিজেন কমে, তাহলে কি হচ্ছে? ভেন্টিলেশন কম হচ্ছে। কিন্তু আবার ওদিকে আপনি যখন নিচে করছেন, তাহলে ব্যালেন্স রিটার্ন মিটার্ন বিভিন্ন কিছু হিসাব করে, গ্র্যাভিটির হিসাব করে ওইখানে আবার সাপ্লাই বেড়ে গেছে না? তাহলে বিকিউ মিসম্যাচ হবে কিনা? অনেক আওয়াজ করে মাঝে মাঝে। জি ভাইয়া, আচ্ছা, হবে। পরে হচ্ছে টেন্ডেলবার্গ ইফেক্টের জন্য কি? As with pneumoperitoneum and we lack synergistically to further worsen the effect of BQ efforts compliance. তাইলে টেন্ডেলবার্গ ইফেক্টও এখানে নিউমোপেরিটোনিয়ামের জন্য যে ইফেক্ট এইগুলাই হবে, কিন্তু এই নিউমোপেরিটোনিয়ামে যদি আবার টেন্ডেলবার্গ পজিশন অবস্থায়, নিউমোপেরিটোনিয়াম তো সমান্তরাল অবস্থায় হতে পারে, আপনি কোনো পজিশন চেঞ্জ না করে পেটটা ফুলে দিতে পারেন না, নিউমোপেরিটোনিয়াম করতে পারেন না, সেখানে এই ঘটনাগুলো ঘটে। কিন্তু যখন এই ঘটনাগুলো ঘটার পাশাপাশি ওর মাথাটা নিচে করে দেন, তখন এই ঘটনাগুলো অনেক বেশি আরো বেশি খারাপ অবস্থা হয়। ঠিক আছে, এবার আমরা রেসপিরেটরি কিন্তু ক্লিয়ার। তাহলে হোয়াট আর দি রেসপিরেটরি চ্যালেঞ্জেস ডিউরিং টেলোমের পজিশন অথবা ল্যাপারোস্কোপি অথবা নিউমোপেরিটোনিয়ামে? আপনি এই 4টা পয়েন্ট এগুলো লিখলেই, সুন্দর করে লিখলে অ্যান্সার শেষ। এরও এটা যোগ করে দিবেন সাথে। এখন কার্ডিওভাস্কুলারে দেখেন, যখন লো নিউমোপেরিটোনিয়াম থাকবে তখন ভেনাস রিটার্নটা বাড়বে, নিউমোপেরিটোনিয়াম যখন লো থাকবে। কিন্তু যেহেতু নিউমোপেরিটোনিয়াম আপনি অনেক দিচ্ছেন, নিউমোপেরিটোনিয়ামকে আমার ভিতরে বাতাস যদি খুব বেশি দিয়ে দেন, তখন কিন্তু ভেনাস রিটার্ন কমে যাবে। তাহলে লো নিউমোপেরিটোনিয়ামে ভেনাস রিটার্ন বাড়বে, কিন্তু যখন হায়ার প্রেসার দিবেন ভেনাস রিটার্নের তখন কমে যাবে। এরপরে হচ্ছে যখন ইনিশিয়ালি যখন আপনি এই পেটটা হালকা পাতলা ফুলাচ্ছেন, তখন কিন্তু ওকেশনাল ব্র্যাডিকার্ডিয়া হইতে পারে। ব্র্যাডিকার্ডিয়া কেন হবে? যখন স্ট্রেসিং হবে, স্ট্রেসিং হলে পেট যখন ফুলতে ফুলতে স্ট্রেসিং হবে, ব্যাগাল স্টিমুলেশন হবে, তখন ব্র্যাডিকার্ডিয়া হবে। এরপরে হচ্ছে ইনক্রিজ সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। এরপরে হচ্ছে ডিক্রিজ স্প্ল্যাঙ্কনিং পারফিউশন। আমার শরীরের মধ্যে পেটের মধ্যে স্প্ল্যাঙ্কনিং পারফিউশনটা কমে যায়। আর রিস্ক অফ এয়ার এম্বোলিজম। এরপরে হচ্ছে টানেলবার্গ ইফেক্ট। টানেলবার্গ ইফেক্টে কি আছে? ইনক্রিজ ভেনাস রিটার্ন, ইনক্রিজ সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। তাহলে দুই জায়গায় ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে গেলে কি হবে? আমার প্রেসার কমবে না বাড়বে? বাড়বে ভাই, প্রেসার বেড়ে যাবে। এরপরে আমরা আসি একটু রিস্ক অফ এয়ার এম্বোলিজম। আপনি বাতাসটার মধ্যে অনেক প্রেসার দিয়ে রাখলে বাতাস কোথাও জায়গা যাওয়া না পেলে কোথায় ঢুকে যাবে? ব্লাড ভেসেল বিভিন্ন জায়গায় ঢুকে যাবে, তখন কি হবে? এয়ার এম্বোলিজম হবে। তাইলে কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি শেষ। তাইলে কোয়েশ্চেন আনসার, কার্ডিও রেসপিরেটরি চ্যালেঞ্জেস কিন্তু শেষ। এখন আমরা আসবো নিউরোলজিক্যাল। তো মাথাটা নিচের দিকে আছে, মাথা এমনও আমরা ছোট বাচ্চার বা আমরা যখন বয়স ছোট ছিল, আমাদেরকে অনেক সময় আদর করার সময় মাথা নিচের দিকে অনেকে পা উপরে দিলে একটা টান দিত না মাঝে মধ্যে, মাথা কিন্তু চক্কর দিয়ে উঠতো। হঠাৎ করে রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যাবে, কারণ এখানে অনেক বেশি ভেনাল ডাইলেশন হবে, ভেনাস রিটার্ন বাড়বে এবং বেইনের ওইখানে থাকবে,
গ্র্যাভিটির জন্য অনেক কিছু এখানে থাকবে, মোট কথা ব্যানাল ডাইলেশন হয়ে ভেন কিছুটা থেকে যাবে রক্ত, ফাইনালি রেস্ট আইসিপি। এরপরে সেরিব্রাল পারফিউশন মেইনটেইন হতে পারে, আবার নিউমোপ্রোটিনিয়ামের জন্য ডিক্রিজও হতে পারে ওভারঅল সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। আচ্ছা, রেস্ট আইসিপি এটা গেল। এখন রেনাল কি? রেনালটা ইম্পর্টেন্ট। রেনালটা দেখেন, আপনি যখন পেটে যখন বাতাস দিয়ে ফুলে রাখছেন তখন রেনাল শাটডাউন পর্যন্ত হয়ে যেতে পারে, কারণ আপনি এত বেশি প্রেসার দিচ্ছেন যে রেনাল পারফিউশন অনেক কমে যাচ্ছে। রেনাল পারফিউশন কমে গেলে আস্তে আস্তে রেনাল শাটডাউন হয়ে যেতে পারে। এখন দেখেন আপনি ডিক্রিজ রেনাল ফাংশন, ইনক্রিজ আপনার যখন রেনাল আর্টারি অথবা যে এফারেন্ট আর্টারিউল, আমরা যদি বোমান্স ক্যাপসুলের ছবিটার দিকে মাথায় একটু আনার চেষ্টা করি, সেখানে যে আমাদের এফারেন্ট আর্টারিউল আছে, সেই এফারেন্ট আর্টারিউলের যদি আমাদের ব্লাড প্রেশার কমে যায়, ব্লাড ফ্লো কমে যায়, তখনই কি হবে? রেনিন অ্যাঞ্জিওটেনসিন ওই সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে প্রোডাকশন বেড়ে যাবে। এখানে কি হবে? নিউমোপ্রোটিনিয়ামের জন্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন প্রোডাকশন বেড়ে যাবে, আলটিমেটলি ব্লাড প্রেশার বেড়ে যাবে। আর আরেকটা হচ্ছে টেন্ডেলবার্গ ইফেক্টের জন্য পুয়ার ব্লাডার ড্রেনেজ। এখন বিষয়টা হচ্ছে, আমি যখন দাঁড়িয়ে প্রস্রাব করলে একটা সিস্টেমে পেশাবটা যায়, কিন্তু আমি যদি আমার মাথাটা নিচের দিকে করে পাটা উপরের দিকে হয়, পেশাবটা কি উপর থেকে বের করা একটু ডিফিকাল্ট হবে না গ্র্যাভিটির পিছনে? তাহলে এখানে যদি সিম্পলি হিসাব করি, এটা পুয়ার ব্লাডার ড্রেনেজ। আইসি কি হবে? রেস্ট আইওপি, ইন্টারকুলার প্রেসার বাড়বে, ঠিক আছে? অকুলার বার্ন হইতে পারে, গ্যাস্ট্রিক কন্টেন্ট পুল ইন গেল। আর রিগার্জিটেশন হবে, ফেসিয়াল সোয়েলিং হবে, মাথার মুখটুক একদম ফুলে যেতে পারে। ফুলে যাওয়ার অনেকগুলো কারণ আছে, কারণ এখানে ফেসিয়াল ভেনাস্ট্রিটান ফেসিয়াল ভেইন গুলো অনেক ডাইলিউট হবে এবং ফেসিয়ালে ভেইনে কিছু ব্লাড কালেকশন হয়ে থাকবে, যেহেতু ওকুলার বার্নটা বুঝি নাই, ওকুলার বার্ন কন্টেন্টে কিভাবে হবে? যেহেতু আপনি গ্যাস্ট্রিক কন্টেন্ট যদি বমির মাধ্যমে উপর দিকে, কারণ যেহেতু মাথা নিচের দিকে করে রাখছেন, তাহলে বমিটার জিনিসগুলো কোথায় চলে আসবে? চোখে টুকে ঢুকে যাবে। তো আপনার গ্যাস্ট্রিক কন্টেন্ট গুলা কি অ্যাসিডিক, তাহলে যদি অ্যাসিডিক জিনিস যদি চোখে ঢুকে যায়, তাহলে কি হবে? একটা বার্ন হবে না? অ্যাসিড বার্ন বা অন্যভাবে বলবেন আর কি, মানে এইভাবে হতে পারে। তাহলে এরপরে এখন আমাকে একজন পার্টিসিপেন্ট দেখি, আমি একটু কে কে আছে এখানে আমাদের সাথে র্যান্ডমলি। আমরা শিলামণি সাহা আছেন? আপনি শিলামণি সাহা আছেন? হ্যাঁ আছি। আপনি আমাদের এই চার্টটা একটু পড়ান তো ভালো করে। প্রথমে আমরা যে এয়ারওয়েটা হচ্ছে নিউমোপেরিটোনিয়ামের কোনো এফেক্ট পড়বে না, কিন্তু টেন্ডারবার্গ ইফেক্টটা তো হচ্ছে ট্যাকিয়াল টিউব ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে এবং এয়ারওয়েটা সোয়েলিং হবে। আর রেসপিরেটরিতে হচ্ছে ডিক্রিজ ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি এন্ড ভাইটাল ক্যাপাসিটি, ডিক্রিজ কমপ্লেন্স এন্ড ভিকিউ মিসমাস হবে। শুনতে পাচ্ছেন? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জিজ্ঞেস করেন। শুনতে পাওয়া যাচ্ছে? আমি কিন্তু শুনতে কম পাচ্ছি। আমরা শুনতেছি, বলেন। And pneumoperitoneum acts synergistically to further worsen হবে the effect on VQ mismatch and হচ্ছে functional residual capacity and complex hypercapnia হয়ে যাবে। আর cardiovascular হচ্ছে increase venous return at low pneumoperitoneum pressure, decrease venous return at higher pressure, occasional bradycardia and initial insufficient হবে, increase systemic vascular resistance and decrease splenic perforation, পরে একটু বুঝে বুঝে বলার চেষ্টা করেন প্লিজ। increase venous return at cardiovascular যেটা। হ্যাঁ আমরা শুনতেছি, আপনি বলেন। কার্ডিওভাস্কুলার যে ভেনাস রিটার্নটা বেড়ে যাবে এবং ডিক্রিজ ভেনাস রিটার্ন এন্ড হায়ার প্রেসার, অকেশনাল ব্র্যাডিকার্ডিয়া হবে এট ইনিশিয়াল ইনসাফিসিয়েন্ট, ইনক্রিজ সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, ডিক্রিজ প্লাগনিক পারফোরেশন, রিস্ক অফ এয়ার এম্বোলিজম। এন্ড হচ্ছে টেন্ডারবার্গ ইফেক্ট হচ্ছে ইনক্রিজ ভেনাস রিটার্নটা বেড়ে যাচ্ছে, ইনক্রিজ সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। মনীষা, আমাকে একটু বলেন যে কার্ডিওভাস্কুলার চেঞ্জ গুলো কি কি হচ্ছে, কেন হচ্ছে?
শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন না আমার কথা? না, শুনতে পাওয়া যাচ্ছে না ভাই, অনেক আসতেছে। কেন আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে না? শোনা যাচ্ছে? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে। শিলা বলতেছে যে শোনা যাচ্ছে না, যা হোক। আচ্ছা, আশরাফ, আপনি আমাকে একটু বলেন রেনাল যে ঘটনাগুলো এটা একটু বলেন। ভাইয়া রেনালের মধ্যে একটা হচ্ছে, এটা রেনাল ফাংশনটা যদি নিউমোপেরিটোনিয়াম হয় তাহলে রেনাল ফাংশনটা কমে যাবে। আর হচ্ছে ইনক্রিজ করবে হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন যে প্রোডাকশন, সেই প্রোডাকশনটা বেড়ে যাবে। আর আপনি যেটা যদি টেন্ডেলেন বাগ ইফেক্ট হয় তাহলে যেহেতু ব্লাডারটা উপরের দিকে থাকবে, এজন্য ব্লাডার ড্রেনেজটা মানে খারাপ হবে, পুয়ার ড্রেনেজ হবে, কম ড্রেনেজ হবে। আচ্ছা আশরাফ, ওই যে আমাদের ডাক্তার শুভম দত্ত আছে না, বিয়ে করছে? ক্লিয়ার? হ্যাঁ, উনি কি ভর্তি হয়েছে? না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন আমরা মোটামুটি এটা শেষ করি, নিউরোলজিক্যাল আইসিপি বেড়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু ছিল। এখন আমরা কিন্তু মানে প্রশ্ন কতগুলো পারলাম। ল্যাপারোস্কোপিক সার্জারি অ্যানেস্থেসিয়া চ্যালেঞ্জ কি কি কনসিকোয়েন্স অফ ল্যাপারোস্কোপিক অ্যানেস্থেসিয়া, অথবা কি স্টিপ টেনর পজিশনার, অথবা পজিশন রিলেটেড প্রবলেম ইন অ্যানেস্থেসিয়া। আর যদি বলি ফিজিওলজিক্যাল ইফেক্ট, অথবা যদি বলি রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ল্যাপারোস্কোপি অথবা নিউমোপেরিটোনিয়াম, সবগুলোর প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা জানা হয়ে গেছে। এখন যদি আমাকে একটা প্রশ্ন বলা হয় যে ওপেন ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমির অ্যানেস্থেসিয়ার কি প্রবলেম আছে, তাহলে আপনি এটা লিখে দিবেন। আপনাকে যদি বলা হয় যে ল্যাপারোস্কোপিক গ্যাস্ট্রেক্টমি, আপনি এটা লিখে দিবেন। তাহলে এই জিনিসগুলো আপনার সবকিছু একটা সম্পদ হয়ে থাকলো, বিভিন্ন জায়গায় যেখানে যেভাবে দরকার এই জিনিসটা আমরা অ্যাটাচ করতে পারবো। 691 পৃষ্ঠায় একটা সুন্দর হাতের ছবি আছে। হ্যাঁ, হাতের একটা ছবি আছে, দেখা যাচ্ছে? হাতটা রাখছে সুন্দর জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে জি ভাইয়া, বুঝতে পারছি। এখন মানুষটাকে পাটা উপরে করার পরে হাতটা যদি এখানে রাখতে বলি, আমার ওয়ার্ড বই গুলো তো কোনো ব্রেক নাই। ওয়ার্ড বই গুলো যদি পিছে যেটা আমি নিচে রাখছি এটা যদি আস্তে করে টান দিই, তার আঙ্গুলটাকে আস্ত থাকবে? আর আঙ্গুলটা কাটা পড়ে যাবে। তাইলে এই জন্য ইনকরেক্ট প্লেসমেন্ট অফ লিথোটমি পজিশন। হ্যাঁ, তাহলে এটা একটা পজিশন রিলেটেড হ্যাজার্ড ইন অ্যানেস্থেসিয়া। তাহলে পজিশন রিলেটেড হ্যাজার্ড ইন অ্যানেস্থেসিয়া, ওইটার সাথে আপনি এটাও একটা যোগ করে দিতে পারেন। এখন আমরা আরেকটা মজার জিনিসে চলে যাব, সেটা হলো 693 পৃষ্ঠায় টার্প সিনড্রোম। তাহলে আমরা বলছিলাম তিনটা জিনিস আমরা এখান থেকে পড়ে এরপর আমরা কিছু খোলা আলোচনা করব। ভাইয়া একটা কোশ্চেন করবো। বলে হ্যাঁ, এই যে যদি এরকম দেয় যে ল্যাপারোস্কোপিক সার্জারিতে রিস্ক, তাহলে সেটা কি নিউমোপেরিটোনিয়ামটা দিব শুধু, না টেন্ডিলেনবার্গটাও দিব একই সাথে? কারণ নিউমোপেরিটোনিয়াম তো দুইটাই হতে পারে, দুইটাই দিব। এবং ট্যানেলবার্গ মোটামুটি কম বেশি করা হয়। করা হয়, আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এই জিনিসগুলো দেখেন, এখানে নিউমোপেরিটোনিয়ামে যা হয় এগুলো কিন্তু ট্যানেলবার্গ পজিশনে কম বেশি সবগুলো কিন্তু সেম কাজে হয়, বরং ওই নিউমোপেরিটোনিয়ামের সাথে ট্যানেলবার্গ করলে ঘটনাটা আরেকটু বেশি হয়। এই আচ্ছা ভাই, আপনি বলছিলেন যে ওই যে টেন্ডেলেনবার্গ এন্ড স্টিভ টেন্ডেলেনবার্গ, এটা তো মানে টেন্ডেলেনবার্গ তো মাথা নিচে, হ্যাঁ হ্যাঁ, পা উপরে, আর স্টিভ টেন্ডেলেনবার্গ কি একই নাকি? না না, স্টিভ টেন্ডেলেনবার্গ তো উল্টা। উল্টা? আচ্ছা, তাহলে আমরা এখানে পড়তেছি যে চার্টে লেখা আছে তো টেন্ডেলেনবার্গ ইফেক্ট। না না না, সেটা তো চার্টে লেখা আছে, কিন্তু এটা স্টিভ টেন্ডেলেনবার্গ পজিশনের প্রবলেম, মানে টেন্ডেলেনবার্গই লিখছে কিন্তু। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে হবে যে এটা স্টিভ টেন্ডেলেনবার্গ এফেক্ট নাকি? আচ্ছা, আমরা চলে আসি এবার টার্প সিনড্রোম মানে মোস্ট জেনিটোইরিনারি সার্জারির মোস্ট হট টপিকস টার্প সিনড্রোম। হ্যাঁ, বিভিন্ন সিনারি থেকে প্রশ্ন আসে অথবা বিভিন্ন। তা আমরা সুন্দর করে আগে এখান থেকে পড়ে ফেলি, এরপরে মর্গানটা একটু নিতে হতে পারে, আমরা আগে এখানে দেখে ফেলি টার্প সিনড্রোম। রিস্ক ফ্যাক্টর কি টার্প সিনড্রোমের? রিস্ক ফ্যাক্টর হচ্ছে only occurs with monopolar diathermy, পেজ নাম্বার 693 পৃষ্ঠা। সবাই কি আসছেন? আচ্ছা, তাহলে টার্প সিনড্রোমটা রিস্ক ফ্যাক্টরটা কি? এক নাম্বার হচ্ছে only occurs with
monopolar diathermy. Only occurs with monopolar diathermy requiring hypotonic irrigation fluid. তাইলে রিস্ক ফ্যাক্টরের দুইটা, একটা হচ্ছে মনোপোলার ডায়াথার্মিতে আর একটা হলো হাইপোটনিক ইরিগেশন ফ্লুইড। আমরা যে ইরিগেশন ফ্লুইডটা ইচ্ছে মতো দেওয়ার চেষ্টা করি বা দিই সেটা হাইপোটনিক, ওইটার টনিসিটি 150 থেকে 220 মোটামুটি, হ্যাঁ অনেক কম, হাইপোটনিক সলিউশন। তাহলে এই দুইটা একটা। আরেকটা হলো হাই ইরিগেশন প্রেসার। আমরা অনেক সময় সার্জনকে শুনতে দেখি সব সময় যে জোরে চাপ দাও, জোরে চাপ দাও, মনে আছে কি আমাদের? জি ভাই, ওটিতে ওয়ার্ডবুকে কি বলে? জোরে চাপ দাও, জোরে প্রেসার দাও, জোরে প্রেসার দাও। এগুলো জোরে পানির প্রেসার দিলে কি হবে? তাকে আবার চাপ দিতে বলে, কাপ সিনড্রোম হবে, ঠিক আছে? এরপরে আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা স্যালাইনটা একটু নিচ থেকে ঝোলাই তাহলে একটু অ্যাবজর্পশন কম হবে। যদি আমরা 60 থেকে 80 সেন্টিমিটারের উপরে ঝোলাই ওই স্যালাইনের ব্যাগটা, ইরিগেশন ফ্লুইডের ব্যাগটা, তাইলে বেশি পরিমাণে হাইপোটনিক সলিউশন অ্যাবজর্পশন হয়ে টাফ সিনড্রোম হওয়ার প্রবণতা বাড়বে। বোঝানো গেছে কথা? যদি স্ট্যান্ডটার সাইডটা উপরে থাকে ইরিগেশন, এই জন্য আমরা কিন্তু অনেক স্যালাইন একটু স্ট্যান্ডটা হাই চাইলেও অ্যানেস্থেসিয়ার সময় যেহেতু ফ্লুইড শিফট অনেক বেশি, আমরা সবসময় চাই রোগীর ক্যানুলাটা যেন ভালো থাকে এবং স্যালাইনটা যেন খুব দ্রুত গতিতে দিতে পারি, সেটার জন্য আমরা সবসময় চাই। অ্যানেস্থেসিস্ট কিন্তু একটা স্যালাইন ভালো না চললে কিন্তু অ্যানেস্থেসিস্টের মাথায় কিন্তু ঘুম কিন্তু হারাম। কারণ অ্যানেস্থেসিস্টের সবচেয়ে বেশি আমার সেফ থাকি কখন? আমার যখন চ্যানেলটা চালু থাকে ভালো, দুইটা চ্যানেল থাকলে আরো ভালো, তাইলে আমি একদম নিশ্চিন্তে থাকি, আই ক্যান রিসাসিটেট, অথবা আমি একটা ঝামেলা ম্যানেজ করতে পারবো। তাইলে এখন আপনার যখন 60-80 সেন্টিমিটারের বেশি থাকবে, তাহলে বেশি পরিমাণে হাইপোটনিক সলিউশন ব্লাডারের ওয়াল থেকে কালেকশন হয়ে অ্যাবজর্ব হয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে গিয়ে টার্প সিনড্রোম করবে। এখন এর পরের রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে লার্জ প্রোস্টেট এবং প্রলং রিসেকশন টাইম। এখন একটা প্রোস্টেটের ভলিউম আমরা তো জানি, আল্ট্রাসাউন্ড করে অনেকেই আমাদের এখানে সোনোলজিস্ট আছেন, একসময় পয়সা কামানোর জন্য আমরা সোনোলজি করছি। এখন সেই আল্ট্রাসাউন্ডে যদি আপনি দেখা যায় একটা ব্লাডারের আয়তন আমরা মাপি, সেই ব্লাডারের আয়তন যদি আমরা মাপি, সেই ব্লাডারটা কত হবে? মনে করেন 500 সিসি। আমরা ব্লাডারটার মাপার একটা সিস্টেম আছে, হ্যাঁ, ভলিউম এবং ভলিউম। এখন একটা লার্জ আমি প্রোস্টেট পাইছি, তো অপারেশনটা যদি আমি এক সেটিং এ করতে চাই তাইলে কি টার্প সিনড্রোম হবে, নাকি 2 সেটিং এ করলে টার্প সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশি হবে? এক সেটিং এ করলে হওয়ার সম্ভাবনা বাড়বে, কারণ লম্বা সময় ধরে ইরিগেশন ফ্লুইড চলবে এবং লার্জ একটা প্রোস্টেট, প্রলং রিসেকশন টাইম হবে, ঠিক আছে? তাহলে সার্জারি মে নিড টু বি কাট শর্ট। এই জন্য অনেক সময় কিন্তু ওনারাও কিন্তু অনেক সময় লার্জ প্রোস্টেট থাকলে ওনারাও বলে যে এবার ছেড়ে দাও, এটা অনেকক্ষণ হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে, এখন ছেড়ে দাও, পরেরটা পরে আবার করা যাবে, এক সেটিং এ এতবার করা যাবে না। ওরা কিন্তু নিজেরাও কিন্তু অনেক সময় এরা করে, কারণ রুগীটা তো ভর্তি থাকে বেসিক্যালি ওনাদের আন্ডার, ওনারাও এটা নিয়ে টেনশন করে মাঝে মাঝে। আচ্ছা, তারপর হচ্ছে প্রোস্থেটিক ক্যাপসুল পারফোরেশন। অনেক সময় প্রোস্থেটিক ক্যাপসুল পারফোরেশন হয়ে গেলে স্যালাইনটা খুব দ্রুত গতিতে এখানে অ্যাবজর্পশন হয়ে টার্প সিনড্রোম হয়। তাহলে এক কথায় আমাকে আমরা একটু করি, ডাক্তার এমদাদুল হক এসএসএমসি, একটু এবার এটা একটু রিভাইজ করি আমরা এই যে জিনিসটা। জি ভাই, আমি একটা মিস করতেছি, সেটা হলো আমার বইটা হলো 6th এডিশন, আমি কালকে বইটা কিনে ফেলবো। ডাক্তার ওয়াদুদ ভাই, সরি ভাই, নতুন বই তো অবশ্যই কালকে কিনে ফেলবো, হ্যাঁ জি ভাই, কালকে ইনশাআল্লাহ কিনে ফেলবো। একটা জিনিস, আমরা কিন্তু ডিপ্লোমা করি, এমডি করি, এফএস করি, আমরা কিন্তু এমবিবিএস এর একটা পোস্ট গ্রাজুয়েশনে আসছি। মানে 10টা যদি আমার না থাকে, এটা কিন্তু একটা গর্হিত অপরাধ বলে মনে করি। আমি মনে করে পাস করি কি করি সেটা আমার আলাদা বিষয়। আমরা কিন্তু একজন কনসালটেন্ট এবং বাংলাদেশে এরকম মিনিমাম কিন্তু আমি চিনি। তাইলে আমি একটা প্রফেসরের চাইলে পড়াশোনা করতে হবে, এই জন্য অ্যাটলিস্ট থাকবে, এটা আপনি বুঝতে আমাকে নিয়ে নিন। ওকে, আমজাদ ভাই একটু ঝামেলার মধ্যে ভাইয়া কথা শুনতে পাচ্ছি না। শহীদুল ইসলামের কাছে শুনতে পাবো? শহীদুল ইসলাম আপনি আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার।
হ্যাঁ শহীদুল ইসলাম, আপনি একটু আমাদের রিস্ক ফ্যাক্টরটা একটু করাই দেন তো দেখি। আর আমার কথা কে শুনতে পাচ্ছে না, একটু আমাকে বলবেন। এই আশরাফ, শোনা যাচ্ছে আমার কথা? এখন এখন শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে ভাইয়া। মাঝখানে চলে গেছিলেন, মাঝখানে এখন একটু দূরে চলে গেছেন হয়তো মাইক্রোফোন থেকে, সেজন্য। তো ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে ডক্টর রাজীব, শহীদুল, রাজীব আমাদের একটু শহীদুল জাস্ট ফ্যাক্টরটা পড়া। শহীদুল বলতেছিল শহীদুল, ভাইয়া। শহীদুল। জি, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি, হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার। জি। রিস্ক ফ্যাক্টর ফর টার্প সিনড্রোম। টার্প সিনড্রোমের রিস্ক ফ্যাক্টর ভূমিকা দিচ্ছি। জি আমি একটু বলি, এক সেকেন্ড। রিস্ক ফ্যাক্টরটা যদি আমরা পড়ে ফেলি, তাহলে আমি একটা প্রশ্নের অ্যান্সার পাবো, দুইটা অ্যান্সার। একটা হচ্ছে হোয়াট আর দি রিস্ক ফ্যাক্টর, একটা আরেকটা হচ্ছে হোয়াট প্রিকশন মে বি। ঠিক আছে, তাইলে আপনার প্রিকশন কি নিলে টার্প সিনড্রোম হবে না, সেটা কিন্তু এই রিস্ক ফ্যাক্টর গুলো অমিট করলেই হচ্ছে। জি তাহলে দুইটা জি, প্রশ্নের অ্যান্সার কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। জি তাহলে এবার বলেন এবার। জি, তাহলে রিস্ক ফ্যাক্টর অফ টার্প সিনড্রোম এখানে আসছে হচ্ছে মনোপোলার ডায়াথার্মি যদি ইউজ করা হয়, আর আমরা যে স্যালাইনটা বা ইরিগেশন ফ্লুইডটা ইউজ করি সেটা হাইপোটনিক হয়, এটা একটা রিস্ক ফ্যাক্টর। আর হচ্ছে হাই ইরিগেশন প্রেসার, এটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে স্যালাইন ব্যাগটা যদি অনেক উঁচুতে ঝুলানো হয়, অথবা সার্জন যদি ইয়া করে যে এটাকে একটু চাপ দাও, তাহলে সেক্ষেত্রে ইরিগেশন প্রেসার বেড়ে গেলে এটা অ্যাবজর্পশনের চান্স অনেক বেশি বেড়ে যায়। লার্জ প্রোস্টেটের সাইজ যদি বড় হয়, সেক্ষেত্রে সার্জারি অপারেশন করার জন্য সময় বেশি লাগবে, সেক্ষেত্রে অ্যাবজর্পশন টাইমটা বেশি হবে। একই সাথে আমরা যদি ডায়ুরেটিক্স ইউজ করি, তাহলে ডায়ুরেটিক্স মে রিডিউস রিস্ক অফ সার্জারি ইন ইফ প্রোলঙ্গেটেড। ডায়ুরেটিক্স ইউজ করা হলে অনেক ক্ষেত্রে এটার চান্সটা কমে যায়। আর প্রোস্টেটিক ক্যাপসুল যদি পারফোরেশন হয়, সেক্ষেত্রে অ্যাবজর্পশনের চান্স বেড়ে যায়, সেক্ষেত্রে এটা একটা রিস্ক ফ্যাক্টর। তাহলে আমাদের প্রিকশন নিতে হবে কি, মনোপোলার ডায়াথার্মি ইউজ না করে আমরা বাইপোলার ডায়াথার্মি ইউজ করব। আর ইরিগেশন ফ্লুইডটা সাধারণত গ্লাইসিনই নেওয়া হয়, তো এইটা আসলে অন্য কিছু করা যায় কিনা আমার জানা নেই। আর হচ্ছে স্যার, হাই ইরিগেশন প্রেশারটাকে আমরা কমানোর চেষ্টা করব, যে চাপ দিব না, অথবা স্যালাইনটাকে অনেক বেশি উঁচুতে রাখা যাবে না। লার্জ পোস্টেজের ক্ষেত্রে আমরা প্রয়োজনে 2 সেটিং এ করব। আর হচ্ছে প্রোস্টেটিক ক্যাপসুলটা যেন পারফোরেশন না হয়, সার্জনরা এদিকে খেয়াল রাখবেন। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ শহীদুল। আমরা একটা হাততালি দিতে পারি। আমরা জম হয়েছে কি হয়েছে, একটু হাততালি দিয়ে তো তাকে বলা যায় নাকি? আমরা তো জুমের ক্লাস করতে করতে তো আসল ক্লাসের মজা বহু থেকে দূরে সরে গেছে, 1 বছর 2 বছর ধরে কারোর সাথে কোনো দেখা নাই। আলটিমেটলি এই জুমের ক্লাসের কোন মানুষ যে কখন মরে যায় আল্লাহ মাফ করো, মানে কখন কি হয় বোঝাও যায়। ওকে, এখন আমরা টার্প সিনড্রোমের রোগীগুলা, কিন্তু টার্প সিনড্রোম যে হয়েছে এটা বোঝার জন্য রোগীকে কিন্তু স্পাইনাল দেয়া থাকা লাগবে। যদি রোগীটা যদি জিয়ে দেয়া থাকে, তাহলে টার্প সিনড্রোম বোঝাটা খুব ডিফিকাল্ট হবে। একটা রোগী যদি আমরা কোনো কারণে জিয়ে দিয়ে অপারেশন করা লাগে, সেই ক্ষেত্রে রোগীটা যদি টার্প সিনড্রোমে ভুগে, তখন কিন্তু আমাদের বোঝাটা মুশকিল হবে। স্পাইনাল দেয়া থাকলে বোঝাটা সহজ। তাহলে একটা রোগী অ্যাওয়েক আছে, তখন তার কি হতে হবে? টার্প সিনড্রোম, ভার্টাইগো, নৌশিয়া। তাইলে আপনি দেখেন, একটা রোগী অপারেশন করার সময় টার্প সিনড্রোমের একটা রোগী আপনার টিউআরপিটি অপারেশন করার সময়, অথবা টিউআরবিটি অপারেশন করার সময় একটা রোগী যদি একটু ভার্টাইগো হয়ে অথবা একটু বমি করে, আপনাকে খুবই সিরিয়াস হইতে হবে বিষয়টা নিয়ে। আপনাকে শুধু চিন্তা করলে হবে না, একটা অ্যান্টিমিটিক দিব অথবা প্রেসার কমে গেছে এটা করলে হবে না শুধু। হ্যাঁ, এটাকে অন্যান্য জিনিস চিন্তা করতে হবে, যে টার্প সিনড্রোমের কথা। অ্যাবডোমিনাল পেইন, ভিজুয়াল ডিস্টারবেন্স, ডিসপনিয়া, চেস্ট টাইটনেস, কি ভার্টাইগো, nausea and vomiting, abdominal pain, visual disturbance এবং ব্লাড ভিশন, ভিজুয়াল ডিস্টারবেন্স এবং ব্লাড ভিশন। ঠিক আছে? আচ্ছা, এখন এরপর আমরা ক্লিনিক্যাল সাইন এন্ড ইনভেস্টিগেশন রেজাল্ট এবং ক্লিনিক্যাল সাইনটা একসাথে করে রাখছে আর কি। ওইটা হচ্ছে রোগী বলবে সিমটম, আর সাইন ইনভেস্টিগেশনটা আমি দেখবো রেজাল্ট। শোনা যাচ্ছে? আছেন তো সবাই? জি, আছি। ওকে, ক্লিনিক্যাল সায়েন্স এন্ড ইনভেস্টিগেশনে প্রথম হচ্ছে কনফিউশন এবং এজিটেশন, এবং কনসাসনেস লেভেল কমবে, সিজার্স হবে, পিউপিলারি ডাইলেটেশন হবে। আমরা কিন্তু তাহলে পিউপিলারি ডাইলেশনটা কখন দেখতে পারবো? রোগীটা মনে করেন অ্যাওয়েক নাই, হ্যাঁ অ্যাওয়েক নাই, তখন রোগীটা যদি দিয়ে দেয়া থাকে, আপনি কিভাবে বুঝবেন? পিউপিলারি ডাইলেটেশন, পেপিলিউডিমা। ঠিক আছে? এরপর হচ্ছে এদিকে হাইপোপনিয়া, ব্র্যাডিপনিয়া।
পালমোনারি ইডিমা কেন হয়? What are the pathophysiology of pulmonary edema during TURBT operation? বুদ্ধি করে বলেন। আমি যখন হাইপোটোনিক সলিউশন ঢুকাবো শরীরে, হাইপোটোনিক সলিউশন যদি আমরা ঢুকাই, তখন শরীর চেষ্টা করবে কি পানিগুলা নিয়ে ফেললে, মানে হাইপোটোনিক। একটু কি বোঝার চেষ্টা করবেন, তাহলে আমি বলবো, আর না হলে কঠিন লাগলে বলবো না। না বলেন বলেন। আপনার যখন একটা রোগীকে হাইপোটোনিক সলিউশন দেয়া হয়, ভালো করে বোঝার চেষ্টা করেন, যখন একটা রোগীকে হাইপোটোনিক সলিউশন দেয়া হয়, আমার বডির প্লাজমার অসমোলারিটি হচ্ছে মনে করেন 200 অথবা 300। আমি যখন 200 একটা সলিউশন দিই, তাহলে 200 সলিউশনটা আমি পাতলা সলিউশন দিলাম না, আর আমার বডিতে একটু ঘন সলিউশন, তাহলে দুইটা মিশে আমার ওই বডিতে ওই জায়গায় প্লাজমাটা ওই জায়গায় এটা কি হবে, 250 হয়ে যাবে না? তখন ওই জায়গাটা যেদিকে যাচ্ছে মিশে এরকম হয়ে যেতে পারে না? 250 240 হবে। তো আমার বডি তো টনিসিটি 300 চাইবে। এখন 300 চাইলে কি হবে? 300 করার জন্য ওইটাকে ঘন করতে হবে না? ওই সলিউশনটা মনে করেন আপনি একটা বেন, যদি আমি চিন্তা করি যে আমি একটা ভেইন চিন্তা করলাম যে ইনফেরিয়র ভেনা কাভা, সিম্পল। হ্যাঁ, ইনফেরিয়র ভেনা কাভায় একটা স্যালাইন আছে, যে স্যালাইনটা হাইপোটোনিক। ইনফেরিয়র ভেনা কাভায় যে ব্লাড আছে সেটা হচ্ছে 300 অসমোল হচ্ছে, তার মিলি অসমোল হচ্ছে তার অসমোলারিটি। আমি যে ফ্লুইডটা ইনফেরিয়র ভেনা কাভায় মাত্র ইনফিউজ করছি সেটা হলো 200। তাইলে ইনফেরিয়র ভেনা কাভায় এখন সলিউশনটা দুইটা মিলে অসমোলারিটি কত হয়ে গেছে? মনে করেন 260 অথবা 250। বডির আর বাকি সব জায়গায় কি 300 করে। তো বডি চাইবে সবসময় সব জায়গায় সমান রক্ষা করতে, তখন কি করবে? ওই যে অসমোলারিটি কমে যাওয়া মানে কি, দ্রবণটা পাতলা হয়ে গেছে, পাতলা দ্রবণকে ঘন করার জন্য কি দুইটা ঘটনা, হয় চিনি বেশি দিব, না হয় পানি একটু কমাবো। কারণ শরবত মিষ্টি করার জন্য কি অপশন দুইটা, হয় চিনি বাড়াই দিব, না হয় পানি কমাবো। তো এখন তো আমার চিনি দেওয়ার আর সুযোগ নাই, তাহলে আমি এখন অপশন কি আছে আমার? পানি কমানোর। তো পানি কমালে এই পানি কোথায় হজম হইতে হবে? লাংসে গিয়ে বসে থাকবে, তখন পালমোনারি এডিমা হবে। বুঝাইতে পারছি? জি, বুঝা গেছে। ভালো করে বুঝছেন কিনা দেখি, কেউ একজন একটু বলো একটু দেখি। বিলকিস নাহার একটু বলেন তো, হোয়াট ইজ দি প্যাথোফিজিওলজি অফ পালমোনারি ইডিমা ইন TARP syndrome? হ্যাঁ, এখানে বলছে যে যদি হাইপোটোনিক সলিউশন দেওয়া হয়। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ, যদি হাইপোটোনিক সলিউশন দেওয়া হয়, তাহলে যেমন আমাদের নর্মাল যে এটা মানে টনিসিটি ধরে যদি 300, আর যদি ওই হাইপোটোনিক সলিউশন দিই, তো ওইটা মেনটেন করার জন্য তখন ওই ফ্লুইডটা ভিতরে চলে যাবে। তো ভিতরে কোথায় যাবে? লাংসে যাবে, যে পালমোনারি ইডিমা করবে, জাস্ট ওই টনিসিটিটা মেনটেন করার জন্য। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটা ক্ল্যাপ দিতে পারি। থ্যাংক ইউ ভাইয়া। ক্ল্যাপটা শোনা যায় নাই ভালো মতন, তাই না? এবার আম্মু কথা বলতে না। থ্যাংক ইউ ভাইয়া। এখন ওইটা থেকে চলে গেলাম, এখন আমরা আরেকটু কিছু বাকি আছে, রোগীর সায়ানোসিস হবে। তাইলে এখান থেকে কিন্তু আশরাফ আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এই যে ক্লিনিক্যাল সাইন গুলো যেগুলো আছে, এই সাইন থেকে একটা রোগী জিয়ে দেয়া থাকলে TARP সিনড্রোম হয়েছে কিনা সেটা বোঝার উপায়টা কিন্তু বের করে ফেলতে হবে আমাকে। একটা রোগীর জিয়ে দেয়া থাকলে TARP সিনড্রোম হয়েছে কিনা সেটা বোঝার উপায়টা কিন্তু এখান থেকে বের করে ফেলতে হবে। ঠিক আছে? যেমন সায়ানোসিস আমি দেখতে পাবো, অলিগুরি আমি দেখতে পাবো, পিপিলারি ডাইলেটেশন দেখতে পাবো, পেপিলিডিম আমি দেখতে পারবো। তো জিয়ে দেয়া থাকলে সিজারটা খুব একটা বোঝা যাবে না, কারণ একটা মাসেলের একজন দেয়া থাকবে রোগীর, তখন এই সিজারটা বোঝাটা যাবে না। আচ্ছা, এরপর হলো যে হাইপোটেনশন, সেটাও বোঝা যাবে। আর অলদো দেয়ার মে বি ইনিশিয়াল হাইপারটেনশন, সেটাও গেল। এরপর হচ্ছে ব্রেডিকার্ডিয়া।
মানে আমার একটা ব্র্যাডিকার্ডিয়া কোশ্চেন তার আছে, ক্যাপিলিডিয়ামটা আমরা এখানে কিভাবে দেখবো? আমাদের তো অপথ্যালমোস্কোপ নাই। না সেটা তো নাই, কিন্তু মানে আলটিমেটলি এরকম যদি একটা সাইন সিনড্রোম আমি চিন্তা করি, একটা জিএ দেয়া রোগীকে যদি আমি সাসপেক্ট করি তার টার্প সিনড্রোম হয়েছে, টার্প সিনড্রোমে তো ফাইনালি রোগীটা মারা যেতে পারে, তাইলে তো আমাকে আলটিমেটলি এটা অ্যারেঞ্জ করতে হবে। আর বইয়ের একটা আমার থিওরি তো জানা থাকতে হবে, কারণ পেপিলিডিমা যেমন একটা হাইপারটেনসিভ ক্রাইসিস, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে আপনার পেপিলিডিমা এগুলো কিন্তু দেখা যায়। এখন কনফার্মেটরি ডায়াগনোসিস হচ্ছে পেপিলিডিমা, হ্যাঁ, এই কনফার্মেটরি ডায়াগনোসিসটা তো আমাদের জানতে হবে। এখন আমি করি না করি সেটা আমার অন্য ইচ্ছা, কিন্তু এটা আমাদের বলতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে এসটি চেঞ্জ, সেগমেন্ট চেঞ্জ হবে, কিউআরএস ওয়াইডেন হবে, কার্ডিয়াক অ্যারেস্ট হবে, হাইপোনেট্রিমিয়া হবে, সেরাম অসমোলারিটি কমবে, এটা আগেই বলা আছে, হাইপার অ্যামোনিমিয়া কমবে। ঠিক আছে, এখন আপনারা মর্গানের এই চ্যাপ্টারটা বের করেন, আমিও বইটা বের করতেছি। মর্গান আছে সাথে? আছে ভাই। ভলিউম কত ভাইয়া মর্গানের কোনটা? মর্গানের পেজ নাম্বার হচ্ছে 699 পেজ বাইর করেন। 699 মর্গানের 699 পেজ মর্গানের বের করছেন? বের করছেন? 699 ভাই পেজ নাম্বার কত? 699 699। বই সবার হয়ে গেলে বই বের হয়েছে সবার? জি ভাইয়া। ওকে, এখানে বাম পাশে 698 পৃষ্ঠায় দেখেন টার্প সিনড্রোম লেখা আছে ডান পাশে করে, সেখানে একটা কথা লেখা আছে টার্প সিনড্রোম যে জায়গায় লেখা আছে 4 লাইন পরে দেখেন, the absorption of large amounts of fluid 2 liter or more results in constellation of symptoms and signs commonly referred to as TARP syndrome. লাইনটা পাইছেন? জি ভাইয়া। তাইলে 2 লিটারের বেশি যদি ফ্লুইড অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন কি ওরা কিন্তু 15-16 লিটার ফ্লুইড কিন্তু ইউজ করে, যদি 2 লিটারের বেশি সলিউশন আমার শরীরে অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন কিন্তু হয় 1 লিটার 1 লিটার কিন্তু হয় রেগুলার, কিন্তু সেটাতে আমাদের ট্রাপ সিনড্রোম হয় না। ট্রাপ সিনড্রোম হইতে তাহলে কয় লিটার ফ্লুইড অ্যাবজর্পশন হওয়া লাগবে? 2 লিটার। এখন পরের পেজে আসেন, পরের পেজে যে সার্জিক্যাল কমপ্লিকেশনস অ্যাসোসিয়েটেড উইথ ট্রান্সইউরেথ্রাল মোস্ট, ফার্স্ট টাইম মুখস্থ রাখতে হবে। মোস্ট কমন টিআরপিটি মোস্ট কমন কমপ্লিকেশন কি? ডিটেনশন, ফেলিউর টু ভয়েড, আনকন্ট্রোল অ্যাকিউট হেমাচুরিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ক্রনিক হেমাচুরিয়া। মনে থাকবে? ক্লট ডিটেনশন, ভয়েড, আনকন্ট্রোল অ্যাকিউট হেমাচুরিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ক্রনিক হেমাচুরিয়া। ভাই এটা কত নাম্বার পেজে আছে? 699। 699 পেজে আছে। শহীদুল তো বই বাইর করছে দেখা যাচ্ছে। শহীদুল আমার কাজটা করে দিচ্ছে, আমার খুব ভালো লাগতেছে। কত এডিশন এটা? এটা হচ্ছে 6 এডিশন, 6 শহীদুল থ্যাংক এডিশন। ইউ সো মাচ। শহীদুল আমার কাজটা করে দিচ্ছে, আমি খুব খুশি হয়েছি, আমার মোবাইলে ওটা ছিল না। যা হোক, লেস কমন গেল। এরপরে শহীদুল পরে কই বাইরে গেলেন কেন আবার? শহীদুল আজকে নেট ভালো না ভাইয়া, কোথাও। আচ্ছা যা হোক, আচ্ছা এরপরে আপনি এখানে আছেন, আমি ডান পাশে ম্যানিফেস্টেশন অফ টার্প সিনড্রোম, এখানে আমি 7টা এইচ মনে রাখার চেষ্টা করি, 7টা এইচ।
ম্যানিফেস্টেশনস অফ টার্প সিনড্রোম দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। তাহলে এখানে ওই যে টার্প সিনড্রোমের এখানে কি কি আছে? হাইপোনেট্রিমিয়া 7টা এইচ মনে রাখেন তো। হাইপোনেট্রিমিয়া, হাইপোসমোলারিটি, হেমোলাইসিস, হাইপারগ্লাইসিনেমিয়া, হাইপারঅ্যামোনেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, হাইপোটেনশন মনে থাকবে 7টা এইচ হার্ট ফেলিউর সহ। তাহলে হাইপোনেট্রিমিয়া, হাইপোসমোলারিটি, তারপর হাইপোটেনশন, হেমোলাইসিস, হাইপারগ্লাইসেমিয়া, হাইপারঅ্যামোনেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া। তাইলে ম্যানিফেস্টেশন অফ টার্প সিনড্রোম 7টা এইচ দিয়ে মনে রাখা সহজ হবে কিনা? হবে। আচ্ছা, এখন ডান পাশের পেজে আসেন। ডান পাশের পেজে টার্প সিনড্রোমে যে ইরিগেশন ফ্লুইড সেগুলোর একটা কম্পোজিশন আছে ডান পাশে। সেখানে হচ্ছে এই যে কি কি আছে দেখেন, গ্লাইসিন 1.5% দিয়ে যেটা ইউজ করি সেটার অসমোলারিটি 230। আর মাঝে মধ্যে আমরা মিক্সচার সরবিটল এবং ম্যানিটল দিয়ে করি। সরবিটল ম্যানিটলের কম্বিনেশন দিয়ে যে ফ্লুইড ব্যবহার করি সেটা হচ্ছে কত? 195। ডান পাশে দেখা যাচ্ছে ফর মনোপোলার টার্প দিয়ে উপরে ডান পাশে কলামের একটা লাইন পরে ফর মনোপোলার টার্প। হ্যাঁ, তাহলে গেল। আরেকটা জিনিস আমরা কি জানি যে হাইপোনেট্রিমিয়ায় ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হইতে পারে? এটা কি আমাদের জানা আছে? হাইপোনেট্রিমিয়ার একটা কমপ্লিকেশন ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। ডান পাশের যে প্যারা আছে ওই প্যারার শেষ লাইনটা দেখেন, মার্কড হাইপোটনিসিটি ইন প্লাজমা, যেখানে সোডিয়াম লেভেল 100 নিচে চলে যাবে, মে অলসো রেজাল্ট ইন অ্যাকিউট ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। মে অলসো রেজাল্ট ইন অ্যাকিউট ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। ঠিক আছে? আমি চেষ্টা করতেছি যাতে আপনারা ঝামেলায় না করেন, কারণ আমি এখানে অনেক পড়া আছে। মানে আমি চেষ্টা করব যেটা হচ্ছে আপনাদের জন্য যতখানি দরকার পরীক্ষায় পাশের জন্য, কারণ পরীক্ষাটাও আমাদের পাশ করতে হবে। শুধু জেনেই গেলাম পরীক্ষায় পাশ হইলো না, ওই জানা দিয়ে আমাদের কোনো লাভ কিন্তু হবে না। ইউরোলজিতে মোটামুটি এটা ছোট্ট জিনিস একটু জাস্ট বলবো, সেটা হচ্ছে পেজ নাম্বার 709। পেজ নাম্বার 709, মেও ক্লাসিফিকেশন অফ ভেনাস থ্রম্বাস ইনভেশন। হ্যাঁ, আমরা রেনাল সেল কার্সিনোমা দেখি না, রোগী আছে না রেনাল সেল কার্সিনোমা হতে পারে। 709 নাম্বার পৃষ্ঠা খুলছেন সবাই? হ্যাঁ, এখানে মেও ক্লাসিফিকেশন অফ ভেনাস থ্রম্বাস। এটা কার্সিনোমাতে যখন এরকম হয়, রেনাল সেল কার্সিনোমাতে যেহেতু কিডনিটা একটা হাইলি ভাস্কুলার অর্গান এবং এখানে হয়, এখান থেকে এই টিউমারের এখান থেকে আস্তে আস্তে ইনভেশন হয়ে রেনাল যেটা আর্টারি ভেইন আছে, রেনাল ভেইনের মধ্যে থ্রম্বাস ঢুকে যায়। তো লেভেল 1 হচ্ছে জাস্ট ইনফিরিয়র ভেনা কাভা ধরে নাই, শুধু রেনাল ভেইনটা মাত্র হইছে। হ্যাঁ, শুধু রেনাল ভেইনটা মাত্র হইছে। আর লেভেল 2 তে হচ্ছে ভেইন পার হয়ে ওদিকে ইনফিরিয়র ভেনা কাভা যেখানে যুক্ত হয়েছে ওইটা পর্যন্ত কভার করছে। হ্যাঁ, ছবিটা শহীদুল দিছে সুন্দর করে। আর লেভেল 3 তে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা উপরে গেছে হার্ট পর্যন্ত। আমরা জানি ইনফিরিয়র ভেনা কাভাটা কি হয়, লিভারের মাঝখান দিয়ে উপরে উঠে যায়। তাহলে লিভারের ইনফিরিয়র ভেনা কাভার দুইটা অংশ না, ইনফ্রাহেপাটিক আর সুপ্রাহেপাটিক। আমরা লেভেল 3 তে থ্রম্বাসটা ইনফ্রাহেপাটিক পর্যন্ত মানে লিভারের নিচ পর্যন্ত আছে, আর লিভার ক্রস করে হার্টের কাছাকাছি পর্যন্ত মানে ইনফিরিয়র ভেনা কাভাটা হার্টে ঢোকার আগ পর্যন্ত থ্রম্বাস চলে যায় যখন লেভেল 4 এ থাকে, অ্যাডভান্স স্টেজে। ঠিক আছে, এটা একটু জানাই দিলাম। এটা একটা থ্রম্বাসের এক্সটেনশন, এটা একটা রাইট এট্রিয়াম পর্যন্ত চলে যেতে পারে লেভেল 4 এ, তখন হচ্ছে স্টেজ 4। ঠিক আছে, এটা যদি জানা থাকলো রেনাল সেল কার্সিনোমার অনেক ওটি অপারেশন তো হয়, তাদের ক্ষেত্রে কি কমপ্লিকেশন, আমরা একটা রেনাল সেল কার্সিনোমার ওটি করবে কি কমপ্লিকেশন হইতে পারে, তাহলে আপনার মাথায় সাথে সাথে যদি ঢুকে যায় যে মেও ক্লাসিফিকেশন অনুসারে সে কোন লেভেলে আছে। তাহলে এখন মনে করেন থ্রম্বাস যদি একদম লেভেল 1 এ থাকে, তাহলে এই থ্রম্বাসটা ইনফিরিয়র ভেনা কাভারে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকতে পারে। কিন্তু যেখানে দেখা যায় কি যে লেভেল 4 এ এই থ্রম্বাস কোথায় ঢুকে গেছে, রাইট এট্রিয়াম পর্যন্ত চলে যেতে পারে, তাহলে ওর যে কোনো সময় একটা ভেনাস
থ্রম্বোএম্বোলিজম সহ শুরু করে বিভিন্ন ঘটনা ঘটা তার জন্য সহজ। ঠিক আছে, এখন আপনাদের থেকে প্রশ্ন শুনবো। আমার ইম্পর্টেন্ট জরুরি আলাপ মোটামুটি করছি। এরপরে যেটা কিডনি ট্রান্সপ্লান্টেশন আছে, আপনাদের কিডনি ট্রান্সপ্লান্টেশনটা, ট্রান্সপ্লান্ট অ্যানেস্থেসিয়াটা আপনাদের আসে না ইউজুয়ালি, এটা এমডি এবং এফসিপিএস আসে। চাইলে আমাদের ট্রান্সপ্লান্ট অ্যানেস্থেসিয়া, এফসিপিএস এবং এমডি তে একদম টোটাল সোল একটা শুধু আলাদা ক্লাস আছে শুধু ট্রান্সপ্লান্ট অ্যানেস্থেসিয়া। তো এখন বলেন, এখন আপনাদের কথা শুনি। আজকের ক্লাস কি বোঝা গেছে মোটামুটি সব? এখন আমরা পড়া যেটাই হোক সেটার জন্য কোয়ালিটি পড়া হয়। 3টা প্রশ্ন শিখবো, 3টা প্রশ্নের জন্য আসলে পরীক্ষায় সেভাবে লেখা যায়। তা আপনারা পরীক্ষাগুলো দিচ্ছেন? হ্যালো ভাইয়া, টার্ট সিনড্রোমে ওই যে সার্জারি তো মানে কতক্ষণ আমরা করতে পারি, টলারেট করতে পারি যে সার্জন করতেই থাকবো, কতক্ষণ পরে আমরা বলতে পারি যে না এখন আর করা যাবে না বা এরকম কিছু অ্যাভয়েড করার জন্য? আচ্ছা, সেটাই বলতেছি। সেটা টাইমটা কিন্তু বইতে পাই নাই ওইভাবে, এক্সাক্ট টাইমটা। সেটার আমরা টাইমটা এক্সাক্ট পাই নাই যে এই পর্যন্ত, কারণ আমরা জাস্ট একটা লার্জ সাইজ হলে সেটা 2 সেটিং এর কথা বলবো। আমরা যদি ইরিগেশন ফ্লুইডটা, আরেকটা জিনিস আপনাদের বলা হয় নাই, মানে যদি ইরিগেশন ফ্লুইডটা 300 ml পার মিনিটে যায়, 300 ml পার মিনিটে যায়, 2 ফিট উপরে থাকে, আর 20 ml পার মিনিটে করে যায়, যদি আপনি ইরিগেশন ফ্লুইডটা 18 লিটার পর্যন্ত আমরা কিন্তু দিই, 18 লিটার পর্যন্ত কিন্তু আমরা পার আওয়ারে দিই। হ্যাঁ, 18 লিটার পার আওয়ারে দিই। 18 লিটার পার আওয়ার মানে কিন্তু হচ্ছে 1 মিনিটে প্রায় 20 ml করে। তো যদি আমরা এর চেয়ে কমায় রাখতে পারি, হাইট যদি আমরা 2 ফিট অথবা 60 সেন্টিমিটারের কমায় রাখতে পারি, ইরিগেশন ফ্লুইডের প্রেসার কমায় রাখতে পারি, তাহলে আমরা টাইমটা সামান্য বাড়াতেও পারবো। আর ইউজুয়ালি এই সার্জারিগুলো ইউজুয়ালি 1 ঘন্টা বেশি ক্রস করে না। আপনাদের অভিজ্ঞতা কি? ইউজুয়ালি এই সার্জারিগুলো 1 ঘন্টা ক্রস করে না। দেড় ঘন্টা, 1.5-2 ঘন্টাও তো হয়। সার্জনরা বলে যে 1.5 ঘন্টা পর্যন্ত করা যায়। না না, 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা, 1.5 ঘন্টার নিচে তো হয়ই না। ভাইয়া, এইটা টাইমটা কাউন্ট করব কখন থেকে? যখন থেকে ইরিগেশনটা স্টার্ট করলো তখন থেকে, নাকি আমাদের জাস্ট আফটার দ্য সাবঅ্যারাকনয়েড ব্লক? ইরিগেশন টাইমটা আমি ব্লকের কথা বলছি, কারণ ব্লকের সাথে তো আমার টার্প সিনড্রোমের সম্পর্ক নাই। তাহলে ইরিগেশনটা সে যখন প্রথম শুরু করলো তখন থেকে 1.5 ঘন্টা। আমি সেটা বলতে চাচ্ছি যে আমরা যখন ইরিগেশন ফ্লুইডটা শুরু করার পর থেকে তো 1 ঘন্টার বেশি ইউজুয়ালি লাগে না, কারণ আমরা এই রোগীকে স্পাইনাল দিই, শুরু করি, ওয়াশ করি, সব পজিশন করতে করতে 30-35 মিনিট চলে যায়। একটা হিসাব ছিল না যে 50 গ্রামের মানে 50 গ্রাম, সর্বোচ্চ 50 গ্রাম পর্যন্ত আমরা রিসেকশন করতে পারি। প্রোস্টেটের ভলিউম এটা হতে পারে, এটা আমার কাছে ঠিক এক্স্যাক্টলি জানা নাই, কারণ আমার কাছে এখন মানে হয়তো কোন এক সময় শুনেও থাকতে পারি, এখন আমার ঠিক মনে পড়তেছে না। বইয়ে একটু ভিতরে ঘাটলে হয়তো পাওয়া যেতে পারে, আমি জানাবো। থ্যাংক ইউ। এটা মনে নেই, মানে ওই সময় হয়তো কোন একটা ক্লাসে শুনছিলাম। জি, আমাদের একজন স্যার এরকম একটা কিছু বলছিলেন, এরকম মানে স্যারের মুখে শুনছি, বইতে হঠাৎ করে পাই নাই। তবে অপারেশনটা বেসিক্যালি মানে ওইটা, এটা বড় হলে ওরাও সার্জনরাও কিন্তু ওরা বড় যদি থাকে সেটা তারাও কিন্তু ছোট করার চেষ্টা করে, যেটা 2 সেটিং এ করার জন্য 1 সেটিং এর চেয়ে বেশি ওরা নিজেরাও করতে চায় না, কারণ রোগীটা আলটিমেটলি টার্প সিনড্রোম তো পোস্ট অপারেটিভ পিরিয়ড হতে পারে। ওরা অ্যাবজর্পশন হওয়া মাত্র আপনি স্পাইনাল দিছেন, ওরা যখন মনে করেন আপনার সিমটম হওয়ার পরে তো আপনি নাও থাকতে পারেন, এবং ইনভেরিয়েবলি এটা হবে তো পোস্ট অপারেটিভ পিরিয়ডে, ঠিক কি না? কারণ অবজারভেশন হওয়ার পরে তো ঘটনাগুলো আস্তে আস্তে শুরু হবে, এটা তো আর সাথে সাথে শুরু হবে না, ওরাই জন্য খুব একটা করে না। আর এখানে কিছু জিনিস আছে মর্গানে, আপনারা যদি খুব ইচ্ছুক হন, আতেল টাইপের কেউ থাকলে আপনারা একটু
এখানে প্রত্যেকটা সার্জারির জন্য আলাদা আলাদা করে কিছু অ্যানেস্থেসিয়ার কথাবার্তা আছে, যদি কারণ ম্যালিগনেন্সির জন্য কিরকম, লিথোট্রিপসির জন্য কিরকম, এরকম যে ESWL জন্য কিরকম, এগুলো কিছু আলাদা আলাদা আছে। এগুলো ইউজুয়ালি আপনাদের আসলে আসে না এরকম আলাদা করে। ওই কমন একটা প্রশ্ন টার্প সিনড্রোমের ঘটনা ভিতরে ঘোদায় পেঁচায়, টার্প সিনড্রোমটাই মোটামুটি আসে, আলাদা করে কিছু আসে না। আর পজিশন রিলেটেড যে কোয়েশ্চেনটা বললাম, এটা ইনভেরিয়েবলি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আসে, আপনারা এটা একটু ভালো করে সাজাই ফেলেন। মোটামুটি এই দুইটা টপিকস যদি আমরা ভালো করতে পারি, আজকের ক্লাসে এখান থেকে 100% কমন আসার সম্ভাবনা আছে। তো আপনাদের কাছে একটু ক্ষমাও চাই, হঠাৎ করে ঢাকা থেকে একটু বদলি হওয়ার কারণে কিছু ক্লাসের টাইমিং এবং কিছু নেটওয়ার্ক ত্রুটি মাঝে মধ্যে একটু অসুবিধা হচ্ছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হোপফুলি আস্তে আস্তে সবকিছু কভার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সামনে হয়তো আর একটু ভালো করে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতে পারবো। কোনো প্রশ্ন আছে আপনাদের? আর ভাইয়া আজকের ক্লাসটা কি রেকর্ড থাকবে? আমি ঢুকতে পারিনি প্রথমে আজকে। ফেসবুকে লাইভ আছে তো? না, আমার তো ওই যে মেসেজ থেকে ঢুকছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটু এই যে ফার্স্ট লাইটটা যেটা ছিল ওইটার কোশ্চেনগুলো যদি আবার একটু রিপিট করতেন, আমি প্রথম দিকে একটু শুনতে পাইনি, ওইটা আমাকে বলতে বলছিলেন। ফার্স্ট লাইটটা, হ্যাঁ প্রথম স্লাইড, প্রথম বইটা। হ্যাঁ এটা যদি কোশ্চেনগুলো যে আপনি বলেছিলেন, আমি আসলে ওটা বলতে পারিনি ভালোভাবে, মানে আমি আসলে শুনতেই পাচ্ছিলাম না আপনার প্রথম কথাগুলো। আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, লাস্ট একটুগুলো বুঝেছি। আমি বলি, হোয়াট আর দি চ্যালেঞ্জেস অফ ল্যাপারোস্কোপিক অ্যানেস্থেসিয়া অথবা ল্যাপারোস্কোপিক সার্জারি। আমার কাছে সার্জারি আসলেও আমার কিন্তু অ্যানেস্থেসিয়া রিলেটেড। হোয়াট ইজ দ্য অপারেশন, হোয়াট ইজ দ্য challenges গেল, what is the risk of pneumoperitoneum, what is the physiological effects of laparoscopic surgery, what is the physiological effects of pneumoperitoneum এবং রিভার্স বা স্টিপ টেনেলবার পজিশন, ঠিক আছে? what are the cardiorespiratory changes occur in Trendelenburg position, what are the renal system and neurological changes occur in laparoscopic surgery। মানে যেভাবে প্রশ্ন বিভিন্ন গোড়ায় পিছিয়ে আসুক, আপনি এই চারটা যদি আপনার মাথায় থাকে, আপনি অ্যানসারটা সুন্দর করে গুছিয়ে দিতে পারবেন। এখানে যদি কেউ চারটা যদি আবার একটু রিপিট করতো, মানে এই চারটা, তাহলে ভালো হতো। মানে আমি ফার্স্টের দিকে শুনতে পাইনি, তো এই জন্য একটু রিপিট করতে বলতেছিলাম। এই চারটা কেউ আমাদের কেউ লাইভে আছে তো, আপনি এটা শুনে নিতে পারবেন, সমস্যা নেই। বলেছে কেউ যদি আবার এটা রিপিট করতো তাহলে একটু ভালো হতো এই চারটা। শারমিন মুস্তারি করেন, শারমিন মুস্তারি। মানে যে শারমিন মুস্তারি আছেন? হ্যাঁ ভাইয়া, এই যে ফার্স্টের যে চার্টটা 35.1 সেটা একটু বুঝাই বলেন। আচ্ছা, এখানে হচ্ছে কিছু ইফেক্ট হবে, নিউপেরিটোনিয়াম ইফেক্ট হবে আর ট্রেন্ডেলেনবার্গ ইফেক্ট হবে। তো এয়ারওয়েতে দেখা যায় যে নিউপেরিটোনিয়ামে তেমন কোনো ইফেক্ট হয় না। ট্রেন্ডেলেনবার্গে যেটা হয়, ট্র্যাকিয়াল টিউব ডিসপ্লেসমেন্ট হয়ে যেতে পারে আর এয়ারওয়েটা সোয়েলিং হতে পারে। আর রেসপিরেটরি যেটা নিউপেরিটোনিয়ামে হবে, সেটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কমে যাবে, ভাইটাল ক্যাপাসিটিটাও কমে যাবে, কমপ্লায়েন্স কমে যাবে, আর হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হবে। আর ট্রেন্ডেলেনবার্গ যেটা হবে সেটা হচ্ছে নিউমোপেরিটোনিয়ামের সেগুলো তো হবেই, তার সাথে আরো হতে পারে যে এইগুলোই আরো বেশি খারাপ হয়ে যাবে আর হাইপার ক্যাপনিয়া হবে। আর কার্ডিওভাস্কুলার যেটা হবে, নিউমোপেরিটোনিয়ামে ভেনাস রিটার্নটা বেড়ে যাবে যখন হচ্ছে লো নিউমোপেরিটোনিয়াম প্রেসার থাকবে, আর ভেনাস রিটার্ন কমে যাবে যখন হাই প্রেসার থাকবে। ব্র্যাডিকার্ডিয়া হতে পারে এট ইনিশিয়াল ইনসাফলেশন, আর সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, স্প্ল্যাঙ্কনিক পারফিউশনটা কমে যাবে, আর রিস্ক অফ এয়ার এম্বোলিজম হবে। আর ট্রেন্ডেলেনবার্গ পজিশনে ভেনাস রিটার্ন বেড়ে যাবে আর সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটাও বেড়ে যাবে। আর নিউরোলজিক্যাল যেটা হবে, নিউপেরিটোনিয়ামে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটা বেড়ে যাবে আর সেরেব্রাল পারফিউশনটা মেনটেন হবে ওভাবেই অথবা কমে যাবে। আর ট্রেন্ডেলেনবার্গে যেটা হবে সেটা হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটা বেড়ে যাবে আর সেরেব্রাল পারফিউশনটা মেনটেন হবে।
রেনাল যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে নিউমোপেরিটোনিয়ামে রেনাল ফাংশনটা কমে যেতে পারে, ইভেন রেনাল শাটডাউনও হতে পারে, আর রেনিন এনজিওটেনসিন প্রোডাকশনটা বেড়ে যাবে। আর টেন্ডেলেনবার্গে হচ্ছে পুওর ব্লাডার ড্রেনেজ হবে। আইএ কি হবে? আইএ হচ্ছে নিউমোপেরিটোনিয়ামে ইন্ট্রাওকুলার প্রেসারটা বেড়ে যাবে, আর টেন্ডেলেনবার্গে কি হবে? ইন্ট্রাওকুলার প্রেসারটা বেড়ে যাবে, সাথে ওকুলার বার্ন হতে পারে, আর হচ্ছে অপটিক নার্ভ ইসকেমিয়া। আর হচ্ছে আদার কিছু প্রবলেম হবে, নিউমোপেরিটোনিয়ামে রিগার্জিটেশন হবে, আর টেন্ডেলেনবার্গে হচ্ছে রিগার্জিটেশন হবে, ফেসিয়াল সোয়েলিং হতে পারে, accidental movement if patient not adequately secured, risk of neuropraxia from shoulder support। এটা কি ভাই? এটা বুঝলাম না। নিউরোপ্লাক্সিয়া নার্ভ ইনজুরি, সোজা বাংলায় কথা। ও আচ্ছা আচ্ছা, নার্ভ ইনজুরি। আচ্ছা ঠিক আছে। শারমিন মুস্তারির জন্য আমরা একটা বিগ ক্ল্যাপ দিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। মোটামুটি একটা ভালো সিস্টেম আজকে আমরা শিখলাম, এবং আমি আশা করব এই 3টা কোয়েশ্চেন কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই ক্লাস যদি কেউ আরেকবার একটু দেখে, ক্লাসে আর কিছু বই পড়া লাগবে বলে আমার মনে হয় না। কি ঠিক আছে না? জি ভাই। হ্যাঁ বলেন, আর কোনো প্রশ্ন? আগামী দিন ক্লাস আমরা আবার শনিবারে ক্লাস কি একটু শিডিউলটা দেখা যায়? আছে কারো কাছে কাছাকাছি? আচ্ছা ভাইয়া, এখানে তো আজকের চ্যাপ্টারে জেনারেল গাইনোকোলজি ইউরোলজিক্যাল ছিল, গাইনোকোলজিক্যাল আর জেনারেল তাহলে বাদ পড়ে গেল কি? আরে ওইগুলো গাইনোকোলজিক্যাল চ্যাপ্টারে ওই যে স্মিথে দেখেন, ওইখানে কিছু নাই আলাদা করে, ওইখানে সব ট্রাপ সিনড্রোম দিয়ে করা, ওইগুলো আলাদা করে কিছু নাই চ্যাপ্টারে, অল্প ওই 2টা জিনিসই আছে। কারণ ওই গাইনোকোলজি শনিবার আমাদের অ্যানেস্থেসিয়ায় আছে, গাইনির জন্য কিছু আছে না। মহিলাদের হচ্ছে অবস অ্যানেস্থেসিয়া নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, কিন্তু আলাদা করে গাইনির কোনো প্রশ্ন নাই। আর ইউরোলজিক্যাল আছে, জেনিটো ইউরিনারি। হ্যাঁ, তাহলে এখন গেল আমাদের সামনে ক্লাস কি শনিবারে? শনিবারে আপনার ক্লাস আছে হচ্ছে আইসিইউ 3 তারিখ। আইসিইউ ক্লাস কি একটা না 2টা? একটাই দেখতে পাচ্ছি। একটা ক্লাস দিয়ে আইসিইউ কেমনে শেষ করব? অনেকগুলো কোয়েশ্চেন। এই ক্লাস করতে যতবার দিতে নিছিলাম। তাহলে আরেকটা ভাই নিয়ে নিয়েন যে কোনো সময় আপনি যদি সময় বের করতে পারেন। আপনি সময় দিয়ে দিলে আমরা ওভাবে অ্যারেঞ্জ করে রেডি হয়ে থাকবো। এটা একটার মধ্যে একটার তাড়াহুড়া তো করা ঠিক হবে না, একটার মধ্যে যতটুকু পারা যায় করব। এরপরে বাকি কিছু থাকলে সেটা আমাদের কিছু ক্লাস মাঝে মধ্যে কিছু আছে যে একটু শর্ট আছে, ওগুলোর মধ্যে আমরা ঢুকাই দেব। তো ঠিক আছে আশরাফ এবং সবাই, ডাক্তার মুস্তারি সবাই ভালো, ধন্যবাদ। এবং আপনারাও পাস করে যান, কোভিডও শেষ হয়ে যাক, আপনারাও পাস করে আপনাদের কর্মক্ষেত্রে চলে যান ভালো জায়গায়। আর যারা যারা আশরাফরা যাদের চাকরিটা ক্যাডারে পরিণত হয়েছে সবাইকে অভিনন্দন। আসলে দীর্ঘদিনের এই ফ্যামিলি প্ল্যানিং এর একটা বিরাট গন্ডগোলটা আল্লাহ তাআলা মাফ করছে। থ্যাংক ইউ ভাইয়া। এটা আসলে খুব একটা বিরাট হ্যাসেল ছিল। তো সবাই ভাই আপনার কাছে আমার একটা ব্যক্তিগত কোশ্চেন ছিল, মানে জানার ছিল ব্যক্তিগত। বলেন। ভাইয়া আমি কোভিডে আক্রান্ত, এখন আমি তো হোম কোয়ারেন্টাইনে আছি, আমি তো কোনো ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত করি নাই, এখন কি কিছু করণীয়? একটু বলি, একটু যোগ করি। এমদাদ ভাই হাইপারটেনসিভ। জি জি হাইপারটেনসিভ। তো তাহলে পরীক্ষাগুলো করে ফেলা উচিত, আপনার সিআরপি লেভেল, তারপরে যে ক্রিয়েটিন লেভেল, একসাথে হয়ে যাবে। একটা স্যাম্পল পাঠানো উচিত, কারণ আলটিমেটলি আসলে কখন হঠাৎ করে পপুলেশন প্রোফাইল করানো উচিত কেন, হঠাৎ আস্তে আস্তে হয় না, হঠাৎ করে একটা গন্ডগোল লেগে যায়। পপুলেশন প্রোফাইল গুলো করে ফেললে ভালো হবে। অন্তত জাস্ট একটা বাসায় তো এখন ব্লাড নিয়ে যাওয়ার অসংখ্য কোম্পানি আছে, ল্যাবের থেকে শুরু করে সবাই বাসায় স্যাম্পল নিয়ে যায়। তো একটা স্যাম্পল দিয়ে সবগুলো পরীক্ষাগুলো করে, এক স্যাম্পলে সব প্রোফাইল। ঠিক আছে ভাই, তাহলে কালকে দিয়ে দেব। কালকে দিয়ে আমরা আপনি সুস্থ হয়ে যান। জি ভাই, দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।